এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম। আমরা মুক্ত আবহের মাধ্যমে, মুক্ত বাংলার ডিজিটাল চ্যানেল মুক্ত আবহের মাধ্যমে প্রতি সপ্তাহে আমরা শিক্ষাঙ্গনে উপস্থিত হই। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের কোচিং সেন্টার, প্রত্যেকের আমরা বিভিন্ন মতামত গ্রহণ করে থাকি। তাদের মন্তব্য, তাদের মতামত, তাদের বিভিন্ন ধরনের আমাদের উপদেশ আমাদের যথেষ্ট কাজে লাগে। আমরা বিশিষ্ট ব্যক্তিদের আমরা নিয়ে আসি আমাদের স্টুডিওতে। আমরা শিক্ষা সংক্রান্ত আলোচনা মূলত আমাদের এই চ্যানেলে, আজকের এই শিক্ষাঙ্গনে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি দেবপুর হাই স্কুল, মন্তেশ্বর ব্লকের দেবপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল মণ্ডল মহাশয়। তাকে আমরা স্বাগত জানাই স্টুডিওতে। তিনি আজকে আমাদের ওই স্কুল সম্পর্কে, শতবর্ষের প্রায় দোরগোড়ায়, আর বছর 2 পরেই স্কুলের শতবর্ষ উদযাপন হবে। 1929 সালের স্কুল, একটা গ্রামীণ এলাকায় 100 বছর প্রায় আগে একটা স্কুল প্রতিষ্ঠা কম কথা নয়, অত্যন্ত গর্বের, অহংকারের। তো সেই স্কুলে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং অত্যন্ত পরিচিত মুখ। নির্মলবাবু আমাদের স্টুডিওতে এসছেন। তিনি স্কুল সম্পর্কে বলবেন, আমাদের শিক্ষা, তাঁর স্কুলের পঠন পাঠন, স্কুলের বিভিন্ন ধরনের খেলাধুলো, কালচারাল অ্যাটমসফিয়ার, এবং বিভিন্ন অনুষ্ঠান, স্কুলের পরিকাঠামো, কী অবস্থায় চলছে স্কুল, তিনি কি করতে চান স্কুলটিকে, এরপরে তার লক্ষ্য কী, এই সমস্ত বিষয় নিয়ে তিনি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন। তার পাশাপাশি আমরা একটু জেনে নেব, আমরা প্রত্যেকে জানি তো সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, হায়ার সেকেন্ডারি কাউন্সিলের পরিচালনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। একসঙ্গে সেমিস্টার পদ্ধতির প্রথম 11-এর পরীক্ষাও শুরু হচ্ছে। তো আমরা নির্মলবাবু একজন রাষ্ট্রবিজ্ঞানের বিশিষ্ট শিক্ষক, তার কাছে রাষ্ট্রবিজ্ঞানের কিরম প্রশ্ন হওয়া উচিত, এবং এবারে কেমন প্রশ্ন আসতে পারে, নম্বরের বিভাজন কীরকম হবে, এবং ভালো নম্বর কি করে পাওয়া যায়, কীভাবে সুন্দরভাবে প্রশ্নের উত্তর লেখা যায়, সেই সম্পর্কেও তিনি আমাদের তার মূল্যবান মতামত দেবেন। আমি তার কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে, স্কুল সম্পর্কেও জানবো। তা প্রথমেই আমি তার কাছে প্রশ্ন রাখবো, জানতে চাইব যে আপনাদের এই যে মন্তেশ্বর ব্লকের কানপুর গ্রামের দেবপুর হাই স্কুল, এত বছর আগে আপনি ওই স্কুলের একটু পত্তন সম্পর্কে, কীভাবে সূত্রপাত হলো, কোন নিরিখে একটা ওই গ্রামে, তখন তো আরও একদম প্রত্যন্ত এলাকা ছিল, ওই এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা হলো, কাদের চিন্তা ভাবনা, তার প্রেক্ষাপটে যদি একটুখানি বলেন। নমস্কার, আমি নির্মল মণ্ডল, দেবপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি মন্তেশ্বর ব্লকের একটা প্রত্যন্ত গ্রাম, প্রত্যন্ত হলেও কিন্তু বর্ধিষ্ণু গ্রাম, যেটা কানপুরে অবস্থিত। তো সেই একটা ঐতিহ্যবাহী স্কুলের
বর্তমান হেড অফ দ্য ইনস্টিটিউশন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি এই স্কুলে আমার শিক্ষকতা জীবনের প্রথম থেকেই এই স্কুলেই আমি আছি। 2001 সাল থেকে আমি এই স্কুলে এটি হিসাবে জয়েন করেছিলাম। 2020 সালের জানুয়ারি মাসে আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন অখিলেন্দু সাহা মহাশয়ের অবসর গ্রহণের পর আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বভার গ্রহণ করি। তো প্রথমেই স্কুলের পরিকাঠামো সম্পর্কে আমি যথেষ্ট যত্নশীল হই। সেই সময় অর্থাৎ 2020 সালে আমার স্কুলটা গ্রামের ঠিক পাশেই অবস্থিত, গ্রাম ঢোকার মুখেই পড়ে, কিন্তু স্কুলের পরিকাঠামো মানে ঘেরা পাঁচিল এইসব ছিল না। যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর আমরা ডিআইয়ের এন্ড থেকে ক্যাপিটাল গ্রান্ট পেয়ে আমরা সেই স্কুলকে বাউন্ডারি ওয়াল, খেলার মাঠ সহ আমরা বাউন্ডারি ওয়ালের মধ্য দিয়ে গোটা স্কুলটাকে এতদিন ছিল না? এতদিন ছিল না। বাহ, তাহলে 2021 সালে আব্রুতা রক্ষা করেছে নাকি স্কুল? কোয়েড স্কুল খুব দরকার। কোয়েড স্কুল, এখানে ছেলে মেয়েরা সবাই একসাথেই পড়াশোনা করে। আর এলাকার ঐতিহ্যবাহী স্কুল। 1929 সাল এলাকাবাসীর কাছে আমি যতদূর শুনেছি সেই সময় কানপুর গ্রামের কিছু বর্ধিষ্ণু মানুষ, বুদ্ধিদীপ্ত মানুষ, তারা বিচক্ষণ মানুষ, তারা একটা চালা ঘরে এই স্কুলটাকে প্রথম শুরু করেছিল। তারপর আমি ঢুকেও দেখেছি এই স্কুলের টিনের শেড অনেক ছিল, বিশেষত আমাদের ঐতিহ্যবাহী হোস্টেল। তখন দিক থেকে দেখতে গেলে এখন তো অনেক পাশাপাশি, যেমন কুলে জুনিয়র হাই স্কুল হয়েছে বা কুসুমগ্রাম একটা বড় এলাকা, এইসব স্কুলগুলো তখন ছিল না। তারপর কুসুমগ্রাম হাই স্কুল আছে। কুসুমগ্রাম হাই স্কুল অনেক পরে হয়েছে। তো এলাকায় এখন অনেক স্কুল তৈরি হয়েছে, কিন্তু ওই এলাকার পুরনো স্কুল কিন্তু আমাদের দেবপুর হাই স্কুল। তো সেখানে আজকে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি আমাদের স্কুল থেকে, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক শিক্ষক, অধ্যাপক বিভিন্ন পেশায় নিযুক্ত হয়ে রয়েছেন। মানে আমি আজকের এই শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে যখন চিন্তা ভাবনা করছি যে কিভাবে আমার এই বিদ্যালয়ের কি অবদান, এলাকাবাসী তথা সমাজের পক্ষে আমাদের দেবপুর হাই স্কুলের অবদান খুঁজতে গিয়ে আমি যখন তালিকা খুঁজছি যে এত এত মহান ব্যক্তিরা এই স্কুল থেকে পাস করেছে, এটা আমি সেই লিস্ট অলরেডি শুরু করে দিয়েছি। এবং তার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করছি, যাতে আগামী 1 বছরের মধ্যে আমার পরিকল্পনা রয়েছে যে একটা পুনর্মিলন উৎসব করে তারপর আমি পুরনোদের নিয়ে, আমার বর্তমানরা তো থাকবেই, পুরনো যারা সমাজ স্কুল যাদেরকে তৈরি করেছে, সেই স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠাতার সময় তারা নেই না, স্কুল যাদেরকে প্রতিষ্ঠিত করেছে, স্কুল যাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, একদম ঠিকই বলেছেন, স্কুল যাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছে সেই সব ব্যক্তিদের খুঁজে বের করে আমরা স্কুলের আঙিনায় নিয়ে আসবো। তার একটা প্রাথমিক প্রস্তুতি যাতে পুনর্মিলন করা যায় আগামী ডিসেম্বর মাসে, সেইটা আমার করার একটা পরিকল্পনা স্কুলে রয়েছে। হ্যাঁ, পুনর্মিলনের মাধ্যমে একটা কমিটি গঠন করে পথ চলাটা শুরু হোক। তারপর তারাই অনেক কাজ করবে। তো আমি সেই সব মানুষদের অনেক সাহায্য সহযোগিতা, তারা আমায় বলেছে হ্যাঁ স্যার আপনি করুন, আমরা আছি, আপনি কিভাবে করবেন সাজান, আমরা সময় দেবো। আর এখন তো বলতে অসুবিধে নেই, মানে মানুষের সঙ্গে যোগাযোগ করা একদম অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রায় এখানে আজ অব্দি, এটা আমি বিগত 10 দিন পরিকল্পনা করেছি, এর মধ্যে আমি 500 জনকে জড়ো করে ফেলেছি। মানে আমার এই গ্রুপে, যেখানে আমারও অনেক ছাত্রকৃতি আছে, জয়েন্ট ভিডিও, তারপরে ট্রেজারার, এরকম অনেক আছে আমার স্কুলে, অনেক কৃতি ছাত্র। এটা বলতে দ্বিধে নেই, আজকে তো গ্রামে গঞ্জের স্কুলগুলোর যে পরিস্থিতি, আজ থেকে 10 বছর বা 15 বছর যদি আমরা পিছিয়ে যাই, তাহলে কিন্তু অনেক জ্ঞানীগুণী, অনেক ভালো ভালো ছেলে স্কুলগুলো থেকে বেরিয়েছে। আজকের তুলনায় কম হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকের ধরুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর জন্য যে পাস ফেল প্রথাটা তো চলে গেছে, লটারি শুরু হয়েছে। যাই হোক, তবুও আমরা ইংলিশ মিডিয়ামের বারবারান্ত, হ্যাঁ, মোহ রয়েছে। তবুও আমাদের ওই প্রত্যন্ত গ্রামে ইংলিশ মিডিয়ামের অভাব রয়েছে। ওখানকার ভালো ভালো ছেলে মেয়েরা কিন্তু আমাদের স্কুলেই বাংলা মিডিয়ামেই পড়ছে। আর এলাকার এখনো অবধি মানে 1000-এর উপর একসময় ছাত্র আমাদের ছিল,
বর্তমানে সেটা হয়তো আমরা 800 দাঁড়িয়েছি, কিন্তু 800 কম নয়, আমাদের টাউনেও অনেক ভালো ভালো স্কুল হ্যাঁ, আছে, নেই। এখানে আউটসাইড কিন্তু পার্শ্ববর্তী এলাকা 7টা গ্রামের ছেলেরা আমার স্কুলে পড়ে। বাহ, হ্যাঁ, কানপুর, কুলে, লস্করপুর, বরণডালা, গনগনে, সেলে, হ্যাঁ, এইরকম দিকপাড়া, এরকম 7টা গ্রাম স্কুল আমার, ওটাই হচ্ছে এলাকার সবচেয়ে এলাকাবাসীর কাছে এক সুনাম। কারণ মন্তেশ্বর ব্লকে, মন্তেশ্বর, মালডাঙ্গার পরই দেবপুর হাই স্কুলের একটা স্থান থাকে, এবং ব্লকের ক্ষেত্রেও আমরা বিভিন্ন অনুষ্ঠানে ব্লকে পার্টিসিপেট আমরা করেছি। একদম। হ্যাঁ, তাই এখানে পঠন পাঠনে কিরকম উৎকর্ষতা যদি বলেন একটু। পঠন পাঠন আমরা সর্বতোভাবে চেষ্টা করি। মানে আমাদের সায়েন্স টিম প্রত্যন্ত গ্রামে ছিল না, এলাকাবাসীর চাহিদা অনুযায়ী আমি 2021 সালে ওখানে সায়েন্স টিমটাও চালু করেছি। বাহ, হ্যাঁ, খুব ভালো। তো প্রথম বছরে আমার 20-25টা 22টা ছেলে হয়েছিল, পরে সেটা 5টা 7টা, এই বছরও 8টা আছে। তো প্রত্যন্ত গ্রামে যারা একদম দরিদ্র পরিবারে যেসব ছেলে মেয়ে ভালো ছেলে, তারা তো ধরুন সবসময় শহরে এসে পড়াশোনা করতে পারে না, সেই সুযোগটা তারা নিতে পারে না। তো সেই সব ছেলেদের দিকে তাকিয়ে আমার বিদ্যালয়ে আমি এই 4টে, এবছর হলে 4টে বছর সায়েন্স ছেলেরা পরীক্ষা দেবে। আর টিচার আমার আছে, ফিজিক্যাল দুটো সায়েন্সের টিচার আমার আছে, আর আমি দুটো পার্ট টাইম দিয়ে সায়েন্স টিমটাকে চালিয়ে যাচ্ছি। তো এখন আর একটু হলে ভালো হয়, আর কয়েকজন হলে ভালো হতো। তবে এই মুহূর্তে আমি ল্যাবরেটরি রয়েছে, ল্যাবরেটরি রয়েছে, ল্যাব আছে, পার্ট টাইম দুটো সায়েন্স টিচার আছে, তারা ওই আমাদেরই ছাত্র, তারা মানে অল্প পারিশ্রমিক নিয়ে স্কুলের সঙ্গে কাজ করে। তো আর এমনি অন্যান্য বিষয়ে পঠন আমি দেখেছি গ্রামে অঞ্চলের ছেলেমেয়েরা স্কুল পালিয়ে যাওয়ার প্রবণতা নেই, আর আমরা এটা স্ট্রিক্টলি ফলো করি। মানে যেহেতু আমার স্কুল বাউন্ডারি দিয়ে ঘেরা, একটা ছেলে 10:40 স্কুলে ঢুকলে সে 4:30 আগে বেরোতে পারে না, কোনো বেরোনো। এটা আমরা এই ডিসিপ্লিনটা আমরা স্কুলে মেনটেন করি। আর আমাদের টিচাররাও আমার সঙ্গে খুব কোঅপারেটিভ। পড়াশোনার দিক থেকে আমরা পার্মানেন্ট টিচার 15 জন, প্যারা টিচার 3 জন, 18 জন। আর আমার ভোকেশনাল স্ট্রিম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রয়েছে দুটো, একটা হচ্ছে আইটি আর হেলথ কেয়ার। এটা সব জায়গায় থাকে না, এটা থাকে না, এটা খুব ভালো। যেটা ছেলেদের পক্ষে তারা করে কমে খেতে পারবে। কর্মমুখী বা বৃত্তিমূলক টেকনোলজি, যেটা খুব আজকালকার দিনে ইনফরমেশন টেকনোলজি, যেটা মন্তেশ্বর ব্লকে আমার স্কুলেই সবচেয়ে প্রথম চালু হয়েছে 2017 সালে। আচ্ছা, আপনারা এলাকার বিধায়ক তথা মন্ত্রী আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী কিরকম সহযোগিতা পাচ্ছেন? মন্তেশ্বরের বিধায়ক, তো উনি যথেষ্ট সহযোগী। উনি আমার স্কুলে একবার এসেও ছিলেন। ওখানকার পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আহমেদ হোসেন শেখ, উনিও আমার স্কুল অনেকবারই ভিজিট করেছেন। ওনার ডাক আমাদের ডাকলি উনি আসেন যে কোনো অনুষ্ঠানে। হ্যাঁ, শতবর্ষে উনি আসবেন। এটা এর আগেও আমি 3-4টে প্রোগ্রাম ওনাকে নিয়ে করেছি। উনি সাজাবেন, আর স্কুলটা দেখেও উনি অনেক খুশি। আর স্কুলে ব্লকের অনেক প্রোগ্রাম, ধরুন আমার স্কুলে অনেক বড় এরিয়া, তো বাউন্ডারি ওয়াল ব্লকে প্রোগ্রামগুলো হয়, যে দুয়ারে সরকার ক্যাম্প এটা আমাদের বাউন্ডারি ওয়ালযুক্ত মাঠ আছে, তাতে করারও সুবিধা। তো ব্লক মাঠে আমাদের ছেলেরা, আমি বলি আবার হোস্টেলে আমার যে এখন বর্তমানে মানে বলি মন্তেশ্বর ব্লকে একমাত্র হোস্টেল আজ অব্দি কিন্তু আমি ওখানে ধরে রেখেছি। মানে ওটা হচ্ছে SC/ST হোস্টেল, বয়েজ। হ্যাঁ, তো এই মানে আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েরা, ধরুন তারা তো ফার্স্ট জেনারেশন লার্নার একদম। হ্যাঁ, এবং তাদের সেই বাড়িতে সেই পরিবেশটা নেই। আমি বিগত 5 বছর ধরে লড়াই করে অনেক স্কুল কিন্তু এই হোস্টেলগুলোকে তুলে দিয়েছে। আমাদের হোস্টেলের বিল্ডিং আছে, তো এখানে আমার বাইরের মাস্টারমশাই 2 জন থাকেন, তা সত্ত্বেও শুধু হোস্টেলকে দেখাশোনা করার জন্য আমি স্পেশালভাবে একজন টিচার ডেকেছি, যে 24 ঘন্টা ওই ফার্স্ট জেনারেশন লার্নার ওই SC/ST ছেলেদের সঙ্গে সব সময় থেকে তাদের পঠন পাঠন দেখে। আর কুক তো আমার আছে, কুক আলাদা রান্না করে, সে বিগত প্রায় 30 বছর ধরে আছে আমার স্কুলে। সিসি ক্যামেরার আন্ডারেই থাকে সবসময়। হ্যাঁ, গোটা স্কুলে কে কখন থেকে, যেহেতু বাউন্ডারি ওয়াল আছে, মানে অপ্রয়োজনীয় আধুনিকতার ছোঁয়া যথেষ্ট। একটা গ্রামের স্কুল হলেও আমি প্রায় 2 বছর আগে আমার স্কুল CCTVর আন্ডারে আমি নিয়ে এসেছি। এবং আমি বর্ধমানে থাকলেও আমি এখন স্কুলে কি, ওখানে ধরুন আমরা আবার এমপি কোটায় আমাদের স্কুলের মাঠে একটা বড় ওই
লাইটও লাগানো হয়েছে, ওটা এমডি ফান্ড থেকেই হয়েছে, উনি করেছেন। সেই জন্য স্কুলটা সব সময় আলোকিত থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুল আওয়ার্সের বাইরেও স্কুলে যেহেতু 35টা ছেলে থাকে, তার সঙ্গে একজন কুক, আরও 4 জন মাস্টারমশাই থাকে, অতএব স্কুলটা সবসময় কিন্তু জমজমাট থাকে। যথেষ্ট। মানে স্কুল আওয়ার্সের বাইরেও যদি কেউ কখনো স্কুলে প্রবেশ করে, কোনো কাজে কেউ আসে, তাহলে পাবে, স্কুলে সবসময় পাবে। আর নিরাপত্তার একটা ব্যাপার, আর নিরাপত্তার সুনিশ্চিত ব্যাপারটা আছে, একদম। নিরাপত্তার ব্যাপার সুনিশ্চিত। বাইরে একটা বাউন্ডারিওয়ালা আছে, প্লাস আমার ডবল বাউন্ডারি, আবার স্কুল প্রেমিসেসটা বিল্ডিংয়ের সঙ্গে একটা বাউন্ডারি আছে, তার বাইরে আমার মাঠের শেষে আমার বাউন্ডারি। মানে নিরাপত্তাটা দুটো স্টেপ আছে, একদম। সেই জন্যই আর তারপর মাঝে একটা দরজা দিয়ে মাঠে যান। মাঝে যান। আর স্কুলের ভেতরে আমার কালচারাল বিষয়ে বলতে গেলে আমি নিজে একটা মঞ্চ বানিয়েছি 2022 সালে। বাবা। হ্যাঁ, সেই মঞ্চ থেকেই আমরা সকালে প্রতিদিন প্রার্থনা করি। আর আমি আর একটা বিষয় স্কুলে করি, মানে আমাদের বিভিন্ন মনীষীদের জীবনী বাণী আমি কিন্তু প্রার্থনার আগে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরি। আমার বিশেষ যদি ভালো হয় আরো যে ওই দিনটার গুরুত্ব, বিভিন্ন দিনে বিভিন্ন মনীষী, যেমন আজকে পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন, এরকম যদি ওই সম্পর্কে একটু সংক্ষেপে বলা হয়, প্লাস সেই দিনটার গুরুত্ব তাদের ব্যাখ্যা করা হয়। আর আমার স্কুলের মধ্যে রবীন্দ্রনাথ নজরুলের মূর্তি প্রতিস্থাপিত আছে, প্লাস স্বামীজির ফুল অবয়ব মূর্তি আমার স্কুলে প্রতিস্থাপিত আছে। কিন্তু এইগুলোও আমরা এলাকার প্রাক্তন ছাত্রছাত্রীদের দানেই কিন্তু করেছি, মানে প্রাক্তনরা কিন্তু দিয়েছে এগুলো। এই যে মূর্তিগুলো স্থাপন হচ্ছে, এর জন্য তো গভর্নমেন্টের কোনো গান থাকে না, বা গভর্নমেন্ট এইসব করেও না, কিন্তু স্কুলের সৌন্দর্যায়নের জন্য যতটা যেটা দরকার, নাকি স্কুলে আভিজাত্য, হ্যাঁ একটা স্কুলের গর্ব। তো এখন এলাকাবাসীও এটা খুব খুশি যে স্কুলটাতে সাজানো গোছানোর একটা পরিবেশের মধ্যে আমি আনতে পেরেছি। আর আমার এটা আরো বেশি গর্ব। আমার এদের মাধ্যমে ছাত্রছাত্রীদের সচেতন করা, শিক্ষিত করা যথেষ্ট একটা দরকার, প্রয়োজন, এবং হয়ে থাকে এগুলো। আর আমার ছাত্রছাত্রীরা খুব খুব অভিজেট, মানে এখানে আমি গর্ব নয়, মানে আমি একদম গর্ব করেই বলতে পারি যে আমি তো এই স্কুলে প্রায় দীর্ঘ 24 বছর আছি, প্রায় 25 বছর কাছাকাছি, প্রায় 25 বছরের কাছাকাছি। তো আজকে হেডের চেয়ারে থাকলেও আমি তো ছাত্রদের খুব কাছ থেকে মিশেছি একদম। আমাদের সম্পর্কে যে ক্লাসরুম, ক্লাসরুম থেকে ছাত্রছাত্রীদের, হ্যাঁ ওটাই আমরা আসল একদম। তো ক্লাসরুম থেকে আমরা ছাত্র চার দেওয়ালের মাঝে হ্যাঁ, তো তাদের বিভিন্ন অসুবিধার জায়গাগুলো আমরা অন্তর থেকে ফিল করি হ্যাঁ। তো সে ডিসিপ্লিন এবং ডেকোরামস এইগুলো আমরা স্কুলের মেনটেন করি ছাত্রছাত্রীদের নিয়ে। আর এখন হচ্ছে যে আদর্শ, সমাজের যে আদর্শ, মানে আমাদের যে মনীষী তাদের যে জীবনী বাণী পাঠ করা, তাদের আদর্শ, আমাদের যারা আদর্শ তাদের এখন থেকে সেই ছাত্রছাত্রীদের মধ্যে আমি সেই বীজটা ঢুকিয়ে দিই একদম প্রার্থনা শুরুর আগে থেকেই। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, এপিজে আব্দুল কালাম, বিভিন্ন মনীষীদের বক্তব্য, রামকৃষ্ণদেব, স্বামীজি, সবার বক্তব্য আমরা কারো না কারো বক্তব্য আমরা প্রতিদিন প্রার্থনার আগে পাঠ করাই ছেলেদেরকে তাদের বাণী পাঠ করানো হয়, তারপরে প্রার্থনা করি, তারপর আমাদের ক্লাস শুরু হয়। খেলাধুলায় কিরকম উৎকর্ষ? খেলাধুলার যেহেতু আমার একটা বড় মাঠ আছে, এর আমার একটা প্লাস পয়েন্ট, হ্যাঁ, যে ছেলেরা বাউন্ডারির মধ্যে খেলার সুযোগ পাচ্ছে। এখানে ইনডোর গেম, যদিও ক্যারাম ট্যারামের খেলার ব্যবস্থা আমাদের হোস্টেলের ছেলেরা খেলে, ইনডোর গেম আছে, তা সত্ত্বেও আমরা মাঠে ছেলেদের ক্রিকেট, তারপর ফুটবল খেলা হয়। আর আরেকটা বলি, আমার স্কুলে বিগত 30 বছর আগে এক মাস্টারমশাই রিটায়ার করার সময়, তিনি আজ নেই, ওনার বাবার স্মৃতিতে উনি একটা বিদ্যালয়ে ফুটবল দিয়ে গিয়েছিলেন, লিগ খেলার জন্য টুর্নামেন্টের আয়োজন করে গিয়েছিলেন। সেই ঐতিহ্যটা আমি আজও বজায় রাখি। প্লাস হচ্ছে আমি এর সঙ্গে যোগ করেছি মেয়েদের ফুটবল, প্রতি বছর ফুটবল লিগ। খুব ভালো, গ্রামীণ এলাকায় মেয়েদের ফুটবল খুবই দরকার। হ্যাঁ, 2022 সাল থেকে আমাদের যিনি খেলার দিদিমণি ছিলেন, তিনিও 2টো কাপ দিয়ে গেছেন মেয়েদের জন্য। আমরা প্রতি বছর এই শীতকালে, এই জানুয়ারি মাসে এবছর করলাম, প্রতি বছর শীতকালে ছেলেদের জন্য আলাদা ফুটবল লিগ ক্লাস অনুযায়ী একদম 5 to 12, আর মেয়েদের জন্য আলাদা ফুটবল লিগ আমরা করি। হ্যাঁ, এটা আর অন্য খেলাধুলা হয় ফুটবল, আর এমনি শীতকালীন তো খেলাধুলা হয়। আর আমার ভলিবল খেলা হয়, ভলিবল হয়, ব্যাডমিন্টন হয়, এগুলো সব র্যাকেট আছে। খোখোটা আমাদের আমরা করতে পারি না মাঠে, মানে ইনডোর গেমের কবাডি হয়, গ্রামীণ এলাকায় যেগুলো কবাডি হয়, খুবই দরকার। ঠিক আছে। আর বিকেলের দিকেও 4:30-এর পরেও আমার যেহেতু হোস্টেলের ছেলেগুলো থাকে, তারাও আবার মাস্টারমশাইদের সঙ্গে
খেলাধুলা করে, খেলে তারা ফুটবল বলুন, ভলিটা এখন বেশি খেলে, শীতকালের দিনে ভলিটা খেলা হচ্ছিল। হ্যাঁ, ক্রিকেটেরও পিচ আছে, ক্রিকেটটাও খেলা হয়। তো খেলাধুলা চলে। আর কালচারাল দিক থেকে দেখতে গেলে আমরা মোটামুটি সমস্ত কালচার, আমরা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সমস্ত কালচারাল দিক করি। প্লাস হচ্ছে দিবস, 26 জানুয়ারি, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি বার্থডে, শিক্ষক দিবস, স্বামীজির জন্মদিন, শিক্ষক দিবস, 12ই জানুয়ারি, 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, আর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। 12ই জানুয়ারিটা আমরা এখন এই বিগত 2 বছর একটু বিশেষ জোর দিই, যেহেতু আমরা মূর্তি আছে, পূর্ণাবয়ব মূর্তি। এবং এবছর যেমন বলি সানডে পড়েছিল, তাতেও আমরা সানডে হলেও আমরা প্রায় 500 ছেলে মেয়ে এবং প্রতিটা মাস্টারমশাই রবিবার দিনও হলেও আমরা প্রোগ্রাম করেছি, যেটা আন্তরিকতা, যেটা ওখানে এক সাংবাদিক এসে উনি বাহবা দিয়েছেন যে আজকের এই 12ই জানুয়ারির দিন সব স্কুল বন্ধ, শুধুমাত্র একটা ছবিতে হয়তো মালা দিয়ে মাস্টারমশাই কোনো হাতে চলে গেছে, কিন্তু আমরা 12ই জানুয়ারির দিন 500 জন ছেলেকে নিয়ে অনুষ্ঠান করে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। খাওয়া দাওয়া করে আমরা সবাই বাড়ি গেছি। রবিবার ছিল, সানডে সত্ত্বেও এবারে কিন্তু আমরা করেছি। আর যেহেতু আমি যিনি ওটা দিয়েছিলেন, আমরা যে পূর্ণাবয়ব মূর্তি, আমাদের বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র প্লাস তিনি বিশিষ্ট শিক্ষক দুলাল বন্ধু মহাশয়, কানপুর গ্রামেই বাড়ি, উনি এই মূর্তি তৈরি করতে 60,000 টাকা আমাদের দিয়েছিলেন। এবং ওনার উৎসাহে, অর্থানুকূল্যে আমরা এই মূর্তি, পূর্ণাবয়ব মূর্তি আমার বিদ্যালয়ে স্থাপন করেছি। এবং আমি ওনাকে কথা দিয়েছি প্রতি বছর আমি যতদিন ওই চেয়ারে থাকবো, 12ই জানুয়ারি আমি উৎসব ছাত্রছাত্রীদের নিয়ে আমি করব, সেটা যেই দিনই হোক, যে দিনই করব। আর কোনো মূর্তির প্রতিষ্ঠার ইচ্ছা আছে? হ্যাঁ, আমাদের বর্তমানে ইচ্ছা আছে। আমাদের বিদ্যাসাগরের 200 বছর পেরিয়ে গেল, বিদ্যাসাগর পেরিয়ে গেল, আমাদের এখন আমার 3টে মূর্তি স্থাপন করার খুব ইচ্ছা, যেটা আমাদের আমার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিল্লোল বন্ধু ওটা বলেন বারবার। তো আমরা এপিজে আব্দুল কালাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এই দুটো আপাতত আমার আসুক কল্পনা যে এই দুটোকে আমাদেরকে করতে হবে বিদ্যালয়ে। তো মূর্তি স্থাপন করতে গিয়ে কিন্তু তাদেরকে সম্মান জানানোর কিন্তু বড় দরকার। আমি 1000টা মূর্তি করে দিলাম, কিন্তু সেই মূর্তিগুলোকে রক্ষা করা, উদযাপন করা। এবং আমি মূর্তি কিন্তু খোলা আকাশের নিচে করিনি, যেখানে আমার মূর্তি আছে সেখানে কিন্তু সেট আছে। এবং প্রতিদিন সেই মূর্তিতে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু আমাদের বিদ্যালয়ে শুরু হয়। প্রতিদিন এটা মেনটেন করা হয়। আমার ছাত্রছাত্রীরা ক্লাস 5 থেকে একদম 10 অবধি 6টা দিন হয়, মানে প্রত্যেকটা ক্লাসের এক দিন করে দায়িত্ব থাকে মূর্তিগুলোকে ধুয়ে ধূপ দেওয়া, একটু ফুল দেওয়া। হ্যাঁ, মানে এটা থেকে কি হয়, ছাত্রছাত্রীদের মধ্যে এই বীজটাই আমি দিতে চাইছি যে আমরা যেন শ্রদ্ধা করতে শিখি। শুধু শিক্ষকরা নয়, তারা কেন আজকে এত মান্যতা পাচ্ছে, হ্যাঁ, সেইটা তাদের কাছে ছাত্রদের মনে ঢোকাতে হবে, হ্যাঁ, যে এই জন্য এরা, এই মনীষী এরা এই কাজ করেছেন, হ্যাঁ, এরা এই জন্য প্রাতঃস্মরণীয়, এই জন্য আমাদের কাছে নমস্য, হ্যাঁ, এটা আগে জানুক, তারপরে তো হ্যাঁ। এবার সেইটা কেন রয়েছে সেটা যদি আমি পাঠ শুরু হওয়ার আগে প্রতিদিন একদম করি, তাহলে কিন্তু তাদের মাথায় কিন্তু এটা গেঁথে যাবে। হ্যাঁ, আর ধরুন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা করলেই তবেই তার জ্ঞান হবে। হ্যাঁ, এবং একজন যদি অপরকে শ্রদ্ধা করে তাহলে সে নিজেও সম্মানিত হবে। হ্যাঁ, সবচেয়ে বড়, নিজে সম্মানিত। এবং ভবিষ্যতে সে কি এগুলি যে এখন সে শিখছে, পরে তারা আবার তাদের ছাত্রদের শেখাবে। হ্যাঁ, এই পরম্পরা এইভাবেই রক্ষিত। হ্যাঁ, তো অনেকে মনীষীদের আমাদের ইউনিভার্সিটিতে যেমন অনেকদিন পরে হলেও, দেরিতে হলেও গেছে, দুপাশে একদিকে বিবেকানন্দ, একদিকে রবীন্দ্রনাথ। হ্যাঁ, সুন্দর করে নিচে লেখা আছে তাদের সম্পর্কে। তো বিশ্ববিদ্যালয় তা ঢুকেই দেখবে যে কেন মূর্তিটা, তিনি তাঁর কাজ কি করেছেন, তিনি কেন এত আজকে সম্মানীয়, তিনি কেন এত প্রাতঃস্মরণীয়। আজকে সেইগুলো আমরা যদি মোটামুটি মনের মধ্যে প্রথম একটুখানি ঢুকিয়ে দেওয়া যায়, ছাত্রছাত্রীদের এখন তো কোমল প্রাণ, কোমল মন, একদম নরম কচি বাঁশের মতো, এখন তারা যদি এই সময় 5-6 ছেলেরা যদি জানতে পারে, তাহলে এটা কিন্তু তারা ভবিষ্যতে তাদের জীবনের ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে, জীবন চালনার ক্ষেত্রে এবং অন্যকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে, হ্যাঁ, তার পরিবারকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে একটা বিশেষ কাজে লাগবে। এটা খুবই ভালো জিনিস। হ্যাঁ, আর হচ্ছে আপনার যেটা যে কালচারাল অ্যাটমসফিয়ারে আপনাদের কিছু অংশগ্রহণ করে কোনো নাটক বা কালচারাল অ্যাটমসফিয়ার, হ্যাঁ, ধরুন যুব সংসদ। হ্যাঁ, যুব সংসদ তো রয়েছে। আর আমাদের যে
কালচারাল ফাংশন প্রতি বছরই হয় ছাত্রছাত্রীদের নিয়ে, রবীন্দ্র নজরুলের অনুষ্ঠান তো হয়ই। আর যেহেতু আমাদের মঞ্চ আছে কালচারাল অনুষ্ঠানের জন্য, ওই মঞ্চে কিন্তু আমরা প্রতিদিনই আমাদের মাইক, স্কুলের নিজস্ব মাইক আছে, মাইক সেট লাগানোই থাকে, বক্স থাকে। হ্যাঁ, ওখানেও আমরা প্রার্থনার পরেও কোনো দিন কোনো ছাত্রছাত্রী কাছ থেকে আমরা একটা করে সঙ্গীতের শুনেও নিই, মাঝে মাঝে কোনো প্রার্থনার গান বলুন, রবীন্দ্রসঙ্গীত বলুন, একটা করে যদি একটু সময় থাকে তাহলে একটা করে গান প্রতিদিন কিন্তু ছাত্রছাত্রীদের গাওয়ানো হয় প্রার্থনার পর। আর এমনিতেই আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমার একজন দিদিমণি আর একজন স্যারকে আমার দায়িত্ব দেওয়া রয়েছে। স্কুলে হারমোনিয়াম, তবলা, আমার স্কুলে লাইব্রেরি আছে, ওই লাইব্রেরির মধ্যেই রেওয়াজ হয় অনেক সময় শেষের পিরিয়ডগুলো। একটা তো নান্দনিক ক্লাস স্কুলে থাকে, একদম আবৃত্তি, গান, এইসবের নান্দনিক ক্লাস প্রয়োজন, এটা প্রয়োজন খুব বেশি। হ্যাঁ, ওই নান্দনিক ক্লাসে বক্তৃতা শিখলো, বক্তৃতা, ডিবেট, হ্যাঁ, ওই প্রোগ্রাম, কুইজ, আমরা এই প্রোগ্রামও করি। বছরে দুবার কুইজ আমরা স্কুলে আমাদের মঞ্চেও হয়। আর এমনিতেও ধরুন কুইজে ব্লক স্তরে বা রাজ্য স্তরে তো হয়ই, জেলা স্তরে হয় ব্লক থেকেও। হ্যাঁ, তো সেখানেও আমার ছেলেমেয়েরা কিন্তু অংশগ্রহণ করে। জেলাতেও আমার মেয়ে এই ব্লক থেকে, আমার গত বছরই আমার একটা মেয়ে ফার্স্ট হয়ে জেলায় অংশগ্রহণ করেছে। হ্যাঁ, তো বিশেষত তাৎক্ষণিক বক্তৃতাতে কিন্তু আড়ষ্ট থাকে, আমরা এগুলো স্কুল লেভেলে করি। হ্যাঁ, তাৎক্ষণিক বক্তৃতাতে কিন্তু ব্লক থেকে আমার ছেলেমেয়েরা সাব ডিভিশন অবধি, এবারে সাব ডিভিশনে আমার ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। আর আপনার আমি নিজেই খুব ভালো, আমি রাজ্য স্তর পর্যন্ত পুরস্কৃত হয়েছি তাৎক্ষণিক বক্তৃতায়। ছোটো থেকে আমি করি, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এগুলো খুব করেছি। আমার খুব ফেভারিট সাবজেক্ট আইটেম। তো এই ক্ষেত্রে আবৃত্তি, ডিবেট, এক্সটেম্পোর, কুইজও আমি রাজ্য স্তরে পুরস্কৃত হয়েছি। আবৃত্তিতে প্রচুর পুরস্কার, হ্যাঁ, নাটক। তো যাই হোক, এগুলো খুব প্রয়োজনীয়তা খুব বেশি। শুধু পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা করলাম, মুখ বুঝে উগলে দিলাম, এতে কিন্তু মানুষ পূর্ণতা পাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাকে কিন্তু মানুষ হতে হলে সব কিছু এগুলো দরকার। কে কোন দিকে ধাবিত হবে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। হ্যাঁ, আর ছেলেমেয়েরা যাতে এখন থেকে স্মার্ট হয়, তার জন্য প্রতিদিন আমি মাইক্রোফোন তাদের হাতে দিই। বাহ, ওই যে বাণী পাঠ করছে ক্লাস, আমাদের মাইক ব্যবহারটা শিখবো, মাইক ব্যবহার। হ্যাঁ, সবাই পায় না। আমরা যেমন অনুষ্ঠান করি, আমি নিজে কালচারাল আবৃত্তি করি, ডিবেট করি, তো সেক্ষেত্রে অ্যাঙ্কারিং করি, তো সেক্ষেত্রে দেখি যে মাইকের ব্যবহার অনেকে পারে না। হ্যাঁ, এরকম করে ঘুরিয়ে ধরতে জানে না। তারপরে কোন জায়গাটা বললে ভালো ভয়েসটা আসবে, হ্যাঁ, ঠিকঠাক বুঝতে পারবে মানুষ। হ্যাঁ, সব জায়গায় সব হয় না, সাইড থেকে মাঝে বলতে হয়, মাঝে সামনে বলতে হয়, মাঝে কাছে বলতে হয়। এটা কেমন কাজ করছে মাইকটা, সেটা কিন্তু জেনে নিতে হবে। মাইকের ব্যবহারটি খুব বড় গুণ। হ্যাঁ, 5, 6, 7, 8, 9, 10 পরপর একদিন করে সোম থেকে শনি অবধি দায়িত্ব দেওয়া হতো, তাহলে ওই ছেলে মেয়েরা মাইক্রোফোনটা ব্যবহার করছে। একদম। হ্যাঁ, এবং আপনার যখন আমার জাতীয় সঙ্গীতও গাওয়া হয় তখন মাইক্রোফোনই গাওয়া হয়। বাহ, খুবই ভালো। কয়েকজন সামনে যদি গায়, হ্যাঁ, তাদের সঙ্গে সঙ্গে, হ্যাঁ, মাইকে যারা গাইবে একটু ভালো, যারা পারে, হ্যাঁ, তাদের সঙ্গে বাকিরা গলা মেলালো, সেটা শুনতে আমার ভালো লাগে। এটা অনেক জায়গায় খুব খারাপ লাগে যে জাতীয় সঙ্গীত গাইছে পাঞ্জাব সিন্ধু, কথাটা পঞ্জাব, হ্যাঁ, অথচ সংশোধন করে অনেকে দেন না। হ্যাঁ, মারাঠা বলে দেয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো যে শিক্ষক একটু ঠিক করে দিলে এই জিনিসটা নান্দনিকতা। তবে আমার এক দিদিমণিও আছেন, আমিও ছাত্রদের সঙ্গে প্রতিদিনই জাতীয় সঙ্গীত করি, একসঙ্গে সুর মেলায়, একসঙ্গে গলা। খুব ভালো, আরো ভালো, আর প্রাণিত হবে, অনুপ্রাণিত হবে। অনেক সময় তাদের মধ্যে আড়ষ্টতা থাকে, যখন আমরা নিজেরা গাইবো তখন তাদের সেই জড়তাটা কেটে যায়। হ্যাঁ, তা আপনি ধরুন আপনাদের সায়েন্সের একটু স্ট্রিমটা একটু দুর্বল বোধহয় এইচএসের সায়েন্স টিম আমাদের দুর্বল, এটা বলতে কোনো দ্বিধা নেই। কারণ এইচএস সেকশনে আমার গোটা স্কুলের মধ্যে ম্যাথের বর্তমানে টিচার একটাই। একদম। কারণ আমরা এসএসসি আমার ভ্যাকেন্সি আছে, পাইনি। আর একটা কেমিস্ট্রির টিচার আছে, আর ফিজিক্সের আমাকে পার্ট টাইম নিয়ে চালাতে হয়, আর বায়োলজিটাও আমাকে পার্ট টাইম নিয়ে চালাতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমার স্কুলে বর্তমানে 8টা ভ্যাকেন্সি। হ্যাঁ, আমরা 8টা ভ্যাকেন্সি, মানে মোট আমার পোস্ট হচ্ছে 15 আর 8-এ 23টা পোস্ট, লাইব্রেরিয়ান নিয়ে 24টা। লাইব্রেরিয়ান ভ্যাকেন্ট, লাইব্রেরিয়ান আমার পোস্ট আছে কিন্তু লাইব্রেরিয়ান পাইনি। এগুলো অ্যাপ্লাই সবই করেছি, কিন্তু তো বিগত তো এটা বলতে দ্বিধা নেই, 4-5 বছর ধরে তো এসএসসির নিয়োগ তো সেইভাবে হয়নি। আর তারপরে এই আমরা সবে একজন
সায়েন্সের টিচার পেয়েছি, যেটা 14 সালে ভ্যাকেন্সি ছিল। এই আপার প্রাইমারি নিয়োগ হলে একজনকে পেয়েছি, একজন। যেটা 14 সালের ভ্যাকেন্সি আমরা পাচ্ছি 24 সালে। তো 10 বছর। যা আছে আমার যা ক্যাপাসিটি তাতেই আমরা চালাচ্ছি মানে টিচাররা অক্লান্ত পরিশ্রম করতে হয়। এবং ওই যে বললাম 4টে পার্ট টাইম টিচার, বা 4টে পার্ট টাইম টিচারের সামান্য রেমুনারেশন দিয়ে আমরা চালাই। তো সেই রেমুনারেশনটা স্কুল থেকেই দিতে হয়, অল্প রেমুনারেশন দিয়ে চালাতে হয়। আর যেহেতু ধরুন আমার স্কুলে আবার প্রাইমারি সেকশনে এবছর আমার স্কুলে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী, প্রাইমারি কি আপনারই কন্ট্রোল করেন না আলাদা? প্রাইমারি আমরা প্রাইমারি পাশে আছে, তো ওরা একটা আমার স্কুল বিল্ডিং থেকে ব্যবহার করেছে আমাদের স্কুল ম্যানেজিং কমিটি। ওদিকে ভর্তি নিতেই হবে। হ্যাঁ, ওদিকে না এমনি ম্যানেজিং না, এখন নিয়ম হয়ে গেছে ক্যাম্পাসের মধ্যে থাকলেই তাদেরকে আবার 5-এ নিতে হবে। না সে তো আমরা সবাই নিই, আমরা সব ছেলেই 5 থেকে 6-এ নিয়ে নিই, সেটা কোনো অসুবিধে নেই। আমি বলছি আমার স্কুলে এবছর একটা চালু হয়েছে, ওখানে একটা প্রাইভেট স্কুল আমার স্কুল বিল্ডিংয়ে শুরু করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই স্কুল বিল্ডিং শুরু করেছে এবং সেখান থেকে সামান্য একটা রেমুনারেশন আমরা পাই। সেইটা ওই প্রাইভেট যারা আমরা পার্ট টাইম টিচারদের মাইনেটা কোথা থেকে আসে, বাহ। মানে ওইভাবে আমরা চালাচ্ছি আর কি। মানে এর জন্য তো গভর্নমেন্টের কোনো ফান্ড নেই, তো ওইখান থেকে কিছু অর্থ পাই, সেটা পার্ট টাইম টিচারদের দিয়ে আর আমরা কাজ স্কুলের করি। বাগান, সবজি বাগান, হ্যাঁ, স্কুলের সবজি বাগান আছে, ফলের বাগান, ফুলের বাগান, এগুলো ফুলের আছে? বাগান, সবজি বাগান আমি করেছি। এবছরও আমি আমার এমডিএম মিড ডে মিলের সবজি বাগানে প্রায় 500 ফুলকপি, 500 বাঁধাকপি, এখনো বাঁধাকপি খেয়ে শেষ করতে পারিনি, এখনো বাঁধাকপি আমার আছে। বাহ, বাহ। তো আবার গরম হচ্ছে, পোকা লাগছে, আর খেতে এখন আর ছেলেরা খেতেও চাইছে না, মিড ডে মিল খেতে চাইছে না, হ্যাঁ, শেষ দিকে শেষ দিকে আর খেতে চাইছে না। কিন্তু 500 ফুলকপি, 500 বাঁধাকপি আমি খেয়েছে, ছেলেরা খেয়েছে, কিন্তু এখন আর খেতে চাইছে না, এখনো বাঁধাকপি প্রায় 100 বাঁধাকপি পড়ে আছে। হ্যাঁ, তো আর ফুল আমি গাঁদা ফুলের চারা এসব লাগিয়েছিলাম, আবার এখন একটু শুকিয়ে যাচ্ছে। আর আমার স্কুলে বড় বড় আম গাছ আছে, জানেন তো, যে প্রতি বছর ভালো আম হয়, সেই আমটাই আমরা ছাত্রদের হাতেই দিই। হ্যাঁ, আমগুলো পাকানো পর্যন্ত তো থাকে না, ওই কাঁচা আমি কিছু কিছু পেরে তখন দেওয়া হয়। এবার 10-12টা আম গাছ আছে, আমও হয়। তো ওই আম গাছটা আমার ওই কেয়ারটেকাররা দেখে, কেয়ারটেকার আছে যারা, তারা দেখাশোনা করে। আচ্ছা, স্কুলের প্রসঙ্গে তো এলাম এতক্ষণ, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আপনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। তো রাষ্ট্রবিজ্ঞান একটা গ্রামীণ ছেলেদের কাছে একটু নতুন, হ্যাঁ, খুব একটা ওটা পরিচিত হয় না, কিন্তু যথেষ্ট আপনি যখন দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, এখন এই সাবজেক্টটা অনেকেই নিচ্ছে। আমাদের আমি কলেজে পড়ানোর সূত্র দেখেছি, হ্যাঁ, অনার্স অনেক ছেলেই রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিচ্ছে। তো যাই হোক, এই বিষয়ে যে প্রস্তুতি, হ্যাঁ, কীভাবে প্রস্তুতি নিলে আরও ভালো ফলাফল করতে পারবে, এবং শেষ মুহূর্তে একটু সাজেশন যদি আপনি দেন রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা, আমি আপনার কাছে আর একটা অনুমতি নিয়ে বলি। আপনি প্রথমেই বলেছিলেন আমার পরিকল্পনার কথা একটু বলতে, হ্যাঁ, খুব সংক্ষেপে একদম স্কুল নিয়ে একটু পরিকল্পনার কথা আমি বলবো, যে কি করতে চাইছি। একদম। তো আমি আমার বিদ্যালয়ের রিটায়ার পার্সন মানে রাজকুমার বন্ধু মহাশয়ের উদ্যোগে, উনি এখন আমার পিআই হিসাবে ম্যানেজিং কমিটির মেম্বার। ওনার কানপুরি উনি বাড়ি, ওখানকার বাসিন্দা। তো ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি, ওনার সাহচর্যে স্কুলে জয়েন করেছি, বা উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তো উনি আমার ফিলোজফার এবং গাইডের মতো থাকেন সব সময়। তো আমরা ম্যানেজিং কমিটির, যেহেতু উনি একজন পিআই, তো আমরা আলোচনা করেছিলাম যে ওই প্রত্যন্ত এলাকাবাসীর স্বার্থে ওখানে অনেক মানে নিডি পরিবার আছে, যেসব ছেলেমেয়েরা বৃত্তিমুখী শিক্ষার একটা অভাব আছে, ভোকেশনাল স্ট্রিম। যেহেতু আমার এত বড় খেলার মাঠ আছে, ওই মাঠে যাতে আমরা রাজ্য সরকার পরিচালিত যে ভোকেশনাল স্ট্রিম, সেইটা যাতে আমরা আমাদের বিদ্যালয়ে প্রতিস্থাপন করতে পারি, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল যে এডুকেশন, ওদের আন্ডারে, তার জন্য আমরা অলরেডি একটা আবেদন করেছি। এবং সেক্ষেত্রে গত বছর আমাদের জানানো হয়েছিল যে ভোটের পর জানানো হোক, তারপর আমরা আবার যোগাযোগ করেছিলাম। তো ওই ভোকেশনাল স্ট্রিম যদি ওখানে খোলা যায়, তাহলে কর্মমুখী একটা শিক্ষা ব্যবস্থার প্রচলন, যেটা এলাকাবাসীর অনেক উপকৃত হবে।